ওয়ালাইকুম আসসালাম। জবাব দিতেই সে তার মামার কাছে চলে গেল। ওখানে গিয়ে কথা বলতে লাগলো। এখানে পার্টি শুরু হবে 7:30টায়, তাই এখনো কেউ আসেনি। তাই এখনো শুরু হয়নি। মেহবিনের ফোন আসতেই দেখলো আরবাজ ভিডিও কল দিচ্ছে। ও একটু অবাক হলেও কি মনে করে একটু দূরে গিয়ে ফোনটা উঠালো। ফোন উঠাতেই দেখলো মিশুকে। একটা পিঙ্ক কালারের গাউন পরেছে সে, সেই সাথে সাদা হিজাবও পরেছে, হয়তো কেউ করে দিয়েছে। মিশু ফোনের দিকে তাকাতেই দেখলো একটা হিজাব নিকাব পরা মেয়েকে। তা দেখেই বলল, এই, তুমি কে? আমার ফুলের ফোনে ধরছো কেন? মেহবিন মুচকি হেসেই বলল, ফুল, আমি তোমারই ফুল। তুমি কোথায় ফুল? তোমার আওয়াজ তো শুনতে পাচ্ছি, কিন্তু তোমাকে তো দেখতে পাচ্ছি না। এই, তোমার ফোন কে ধরেছে? মেহবিন বুঝতে পারলো নিকাব দেখিয়ে হয়তো বুঝতেই পারছে না, তাইও বলল, ফোনের মানুষটার চোখের দিকে তাকাও ফুল, তাহলেই বুঝতে পারবে তোমার ফুল কোথায়। মিশু সত্যি সত্যি মেহবিনের চোখের দিকে তাকালো। কিছুক্ষণ পর হেসে বলল, ও, তার মানে তুমি ফুল। মুখটা ঢাকা দেখে চিনতে পারিনি। হুম, কখনো যদি তোমার পরিচিত মানুষকে না চিনতে পারো তাহলে তার চোখের দিকে তাকাবে, তাহলে তার চোখ দিয়ে চিনতে পারবে। মনে থাকবে? হুম, মনে থাকবে। এখন বলো না, আমাকে কেমন লাগছে ফুল? মাশাআল্লাহ, আমার ফুলকে ফুলের মতোই সুন্দর লাগছে। মিশু এক হাত দিয়ে চোখে হাত দিয়ে হেসে উঠল, মানে ও লজ্জা পেয়েছে। মিশু হেসে বলল, তুমি জানো, আজকে ওই বাজ পাখি আমাকে হিজাব করে দিয়েছে। সুন্দর হয়েছে, তাই না? হুম, অনেক সুন্দর হয়েছে। আমাকে কেমন দেখাচ্ছে সেটা জানাতে তো বাজ পাখিকে বললাম তোমাকে ভিডিও কল দিতে। আর তো কেউ বলবে না, তাই? মেহবিন কিচ্ছু বলল না, শুধু হাসলো। হুট করেই মিশু বলল, ফুল, তোমাকেও অনেক সুন্দর লাগছে, কিন্তু তোমার মুখটা কোথায়? একটু দেখি। আমি তো নিকাব বেঁধেছি, তাই দেখতে পারছো না। আমি তোমায় দেখবো ফুল। এখন তো আমি একটা অনুষ্ঠানে আছি ফুল। তুমি কি নিকাবটা খুলতে পারবে না? একটু খোলো না, আমি দেখবো তোমায় কতটা সুন্দর লাগছে। মেহবিন মিশুর জোড়াজুড়িতে আর না করতে পারলই না। ও বলল, আমি রুমে গিয়ে দেখাচ্ছি। ফোন কাটবে না কিন্তু। আচ্ছা। মেহবিন ফোনটা ধরে যেতে লাগলো। সবাই ওকে উপরে যেতে দেখে তখন মেহরাব চৌধুরীর মেহবিনকে বললেন, মামা আসছি একটু রুম থেকে, এখনো তো তেমন কেউ আসেনি, আমি আসছি। বলেই মেহবিন উপরেই চলে গেল। মেহবিন রুমে গিয়ে ফোনটা উঁচু করতেই মিশু বলল, তুমি মামার বাড়ি গেছো ফুল? হুম। মেহবিন ফোনটা ড্রেসিং টেবিলে রেখে নিকাব খুললো। তা দেখে মিশু বলল, হুম, এখন ভালো লাগছে। আমি আমার ফুলকে দেখতে পাচ্ছি। মেহবিন ফোন ধরেই বলল, তোমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে? হুম, হবে। আর বাজ পাখি ফোন দিয়ে চলে গেছে, আর আমাকে তোমার সাথে কথা বলে নিচে যেতে বলেছে। চলো, তোমাকে দেখাই জিনিয়ার জামাইকে। আর আমাদের বাড়ি কত সুন্দর করে সাজানো হয়েছে। মেহবিনের পার্টি তেমন ভালো লাগেই না। তাছাড়া এখনো তেমন ভাবে মামার পার্টি শুরু হয়নি, তাই ও আর না করলো না। মিশু নিচে চলে এলো। সিঁড়ি দিয়ে নামার সময় সবার নজর ওর দিকেই ছিল, কারণ ওকে ভীষণ সুন্দর লাগছে। তার উপর ওর হাসিটা। মেহবিনের সাথে হেসে হেসে কথা বলছে, আবার নিজের দিকেও তাকিয়ে দেখে দেখেই আসছে। মিশু শানকে দেখানোর আগেই বাড়িটা গিয়ে দেখাচ্ছে। মেহবিনও দেখছে। আরবাজ আর শেখ শাহনওয়াজ মিশুর দিকে এগিয়ে এসেছিল, কিন্তু মেহবিনকে কলে দেখে আবার চলে গেছে। 7টা বেজে গেছে। শান আর জিনিয়ার এঙ্গেজমেন্ট হবে এখন। জিনিয়ার বাবা মাইক নিয়ে বলতে লাগলেন নিজের মেয়ে ও হবু জামাইয়ের ব্যাপারে। মিশু একদম একদমই কর্নারে চলে এসেছে। মেহবিন এখনো কলেই আছে। কথা বলতে বলতে একটা মেয়ের সাথে ধাক্কা খেলো, আর মেয়েটার হাতের জুসটা মেয়েটার ড্রেসেই পড়ে গেল। মিশু কিছু বলবে তার আগেই মেয়েটা বলল, পাগল নাকি? অনুষ্ঠানের মধ্যে বাদরের মতো লাফালাফি করছো কেন? তোমার জন্য আমার কত দামি ড্রেসের জুস পড়ে গেল। মিশুর জন্য ওই একটা কথাই যথেষ্ট। পাগল। বাকিটা ও শোনেওনি।
তবু আজ যেহেতু সে কিচ্ছু বলবে না বলে মেহবিনের কাছে ওয়াদা করেছে, তাই ও নিজেকে শান্ত করলো। ও হাত দিয়ে নিচু হয়ে মেয়েটার ড্রেস থেকে হাত দিয়ে ঝাড়তে লাগলো। ঝাড়তে গিয়ে একটা পাথর পড়ে গেল। তা দেখি মেয়েটা বলল, এই পাগল নাকি তুমি? কি করছো? হাত দিয়ে কেউ জুস পরিষ্কার করে? আমার পাথরটাও ফেলে দিলে। মিশু এবার মেয়েটার কথা শুনে কেমন যেন অস্থির হয়ে উঠল। ও বলল, আমি পাগল নই, আমাকে পাগল বলবে না। তখন পাশ থেকে আরেকজন মেয়ে বলল, আমি পাগল নই, আমি পাগল নই, একদম আমি পাগল নই। বলতে বলতে মিশু মেয়েটাকে ধাক্কা মারলো। মেয়েটা একটা বড় ফুলদানির উপর পড়ে গেল। সঙ্গে সঙ্গেই ফুলদানিটা পড়ে একটা বিকট আওয়াজ হলো। মিশু হাইপার হয়ে গেল। ও হাতের ফোনটা ফেলে দিয়ে ওখানে থাকা একটা একটা করে সব ভাঙতে লাগলো আর বলতে লাগলো, আমি পাগল নই, আমাকে পাগল বলবে না। আর বাজ আর শেখ শাহনওয়াজ দৌড়ে মিশুকে ধরার চেষ্টা করলেন, কিন্তু মিশু বেশি হাইপার হয়ে উঠেছে বলে ওকে সামলানো যাচ্ছেই না। সবার দৃষ্টি মিশুর দিকে। তখন শেখ শাহিন শাহ বললেন, এমনিতেই শেখ শাহনওয়াজ মেয়েকে সামলাতে পারছেনই না, তার উপর বাবার কথাগুলো একদম গায়ে লাগলো। তবু সে নিজেকে সামলিয়ে বলল, ডাক্তার, তার একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আছে, এখন তাকে বিরক্ত করা ঠিক হবে না। তাছাড়া মিশু আমাদের বাড়ির মেয়ে, তাই ওকে সামলানোর দায়িত্ব আমাদের। শেখ শাহিন শাহর জোড়াজুড়িতে শেখ শাহনওয়াজ কল করলো। মেহবিন ফোন ধরেই শেখ শাহনওয়াজকে বলল, কিছুই বলতে হবে না, আমি বেরিয়ে পড়েছি, আসছি আমি। বলে মেহবিন ফোন কেটে দিল। মেহবিন ফোনে সব কিছুই সে দেখিয়েছিল। সে এমনিতেও মিশুকে অস্বাভাবিক দেখেছে, তাই ভাঙচুর শুরু করার সময় দৌড়ে নিচে এসেছে। আর ওকে দৌড়াতে দেখে সবাই অবাক হয়েছে। মেহবিন সোজা মেহরাব চৌধুরীর কাছে গিয়ে বলেছে গাড়ির চাবি দিতে। এক্ষুনি ওকে যেতে হবে। কারণ জানতে চাইলেও মিশুর কথা জানিয়েছে। তারা আর কিচ্ছু বলেনি, বরং মিহিরকে সাথে পাঠিয়েছে। মেহবিন না করেছিল, কিন্তু তারা শোনেনি। মেহবিনও গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। মিহির গাড়ি চালাতে চাইলে ও বলেছে নিজেই ড্রাইভ করবে। সে খুব জোরে গাড়ি চালাতে পারে, তাই গাড়ির যত স্পিড ছিল ফুল স্পিডে গাড়ি চালানো শুরু করে দিয়েছে। 1.5 ঘন্টার ভিতরেই চলে এসেছে মিশুর বাড়ি। এদিকে সব কিছু দেখেই শানের পরিবার অবাক চোখে তাকিয়ে আছে। জিনিয়ার বাবা তাদের কাছে গিয়ে মিশুর ব্যাপারে বললেন আর সবকিছুর জন্য মাফ চাইলেন। হাতের কাছে যা ছিল মিশু তা ভেঙে মেঝেতে বসলো। আরবাজ গিয়ে বোনকে ধরলো। এখন এতক্ষণ ধরতে পারছিল না, এখন তার বোনটা শান্ত হয়ে গেছে। শেখ শাহনওয়াজ মিশুকে উপরে নিয়ে যেতে বলল। আরবাজ ওকে উপরে নিয়ে যেতে চাইলে মিশু গেল না, আর জোর করতে চাইলেও ও চিৎকার করে উঠল। আরবাজ আর চেষ্টা করেনি, বোনের হাত ধরে বোনের সাথেই বসে রইল। মিশুর অবস্থা দেখি আরবাজ আর শেখ শাহনওয়াজ বেশ অবাক হলেন। আজ মিশুকে ওনাদের অস্বাভাবিক লাগছে। এরকম অবাধ্য মিশু কখনোই হয় না, তবে আজ কেন? মিশুকে সরানো গেলই না। শেখ শাহনওয়াজ শানের পরিবারের কাছেই মাফ চাইল। তারা বলল সমস্যা নেই, আজ তো তারা যাচ্ছে না। মিশু একেবারে শান্ত হয়ে গেলে তখন না হয় আংটি বদল করা যাবে। 1.5 ঘন্টা পর শেখ বাড়ির দরজা দিয়ে একটা লেহেঙ্গা হেজাব পরিহিতা মেয়েকে ঢুকতে দেখে গেল। সবার দৃষ্টি দরজার দিকেই। মেয়েটার চেহারা দেখে কিছু মানুষ অবাক চোখে তার দিকে তাকিয়ে রইল, কারণ মেয়েটা আর কেউ না, তাদের ডক্টর মেহবিন মুস্কান। তখন নিকাব খুলেছিল, তারপরে তাড়াহুড়োয় আর পড়াই হয়নি, তাই সবাই মেহবিনের মুখটা দেখতে পাচ্ছে। সে লেহেঙ্গা 2 হাত দিয়ে উঁচু করে এগিয়ে যাচ্ছে মিশুর দিকে। মেহবিনের গায়ে এত দামি লেহেঙ্গা দেখে আহমেদ পরিবার আরো অবাক চোখে তাকিয়ে আছে। মিশু এখনো মেঝেতেই বসে আছে, চোখ বন্ধ করে। আরবাজ পাশে। মিসেস সাবিনার মেহবিনকে দেখে চোখ ছলছল করে উঠল। তিনি আগাবে তার আগেই মেহবিন গিয়ে মিশুর সামনেই বসলো। তা দেখে আরবাজ উঠে গেল। মেহবিন বলল, ফুল। মিশু আস্তে আস্তে চোখ খুলল। মেহবিন ওর চোখটা অস্বাভাবিক লাল দেখতে পেল। মিশু বলল, ফুল, তুমি এসেছো? মেহবিন মুচকি হেসেই বলল, একটু পাগল বলাতে তুমি এত হাইপার হয়ে গেলে? তুমি কি পাগল ফুল? মিশু মাথা নাড়িয়ে না বুঝালো। তা দেখে মেহবিন বলল, তাহলে পাগলরা পাগল বলাতে হাইপার হয়ে যায়, তুমি তো পাগল নও, তাহলে হাইপার হয়ে গেলে কেন? আমি তো তোমায় বলেছিলাম তুমি পাগল নও, তাই কেউ পাগল বললে তাকে কিছুই বলবে না।
আমি তো শুধু পাগল বলেই প্রথমে কিছু করিনি ফুল। ওই মেয়েটা তো আমাকে কত কিছু বলেছিল। তখন মেহবিন শান্ত স্বরে বলল, তুমি আমাকে সবার সামনে হারিয়ে দিলে ফুল। তুমি তো বলেছিলে আজ কিচ্ছু করবে না, তাহলে আজ কি করলে তুমি? সবার সামনে আমাকে ছোট করে দিলে, আমাকে সবার কাছে হারিয়ে দিলে। বলেই মেহবিন দাঁড়ালো। তার হাত ভাঁজ করে দাঁড়িয়েই রইল। মিশু মেহবিনের কথা শুনে কেঁদে উঠল। ও পুরো কথাটা না বুঝলেও এইটুকু বুঝতে পেরেছে মেহবিন কষ্ট পেয়েছে, আর ও মেহবিনকে ছোট করেছে। মিশুকে এইভাবে কাঁদতে দেখে সবাই অবাক হলো। তার থেকে অবাক হয়েছে মেহবিনের মুখে মুচকি হাসি দেখে। মিশু কাঁদতেই কাঁদতেই মেহবিনের দিকেই তাকালো। তখন মেহবিন আরেকটু জোরেই হেসে দিল। তা দেখে মিশু আরও জোরে কেঁদে উঠল। সব দেখে শুধু শেখ শাহনওয়াজ নয়, সবাই হতভম্বই হয়ে গেল। মেহবিন হেসেই মিশুকে জড়িয়ে ধরল আর বলল, আমার ফুল এত কিউট কেন বলে তুমি সুমনি? তুমি জানো তুমি কাঁদলে কতটা কিউট লাগে? মেহবিনের কথা শুনেই মিশুর কান্না আপনা আপনি থেমে গেল। মেহবিন মিশুর কান্না থামানোর জন্যই বলেছে এরকম কথা। মিশু অবাক হয়ে মেহবিনের দিকে মেহবিনকে ছাড়িয়ে বলল, তুমি সত্যি বলছো আমাকে কাঁদলে কিউট লাগে? মেহবিন মাথা উপর নিচ করিয়ে বুঝালো, হ্যাঁ। তারপর বলল, রাজ কাঁদলে তো কিউট লাগেই, কিন্তু হাসলে আরো বেশি কিউট লাগে। মিশু হেসে বলল। সত্যি? মেহবিনও হেসে বলল। হ্যাঁ, সত্যি। মিশু এবার খিলখিল করেই হেসে উঠল। সবাই আরো অবাক হয়ে গেল। এই মেয়েটাই একটু আগে মিশুকে কাঁদিয়েছিল, আর এখন এই মেয়েটার কারণেই মিশু হাসছে। মেহবিন উঠে দাঁড়ালো। ওর দেখা দেখি মিশু উঠে দাঁড়ালো। মিশুর জুতোর ফিতে খুলে গেছে। মেহবিন মিশুকে বলল বসতেই মিশু বসলো। তখন মেহবিনও বসে পা উঠিয়ে জুতোর ফিতে বেঁধে দিল। মিশু খিলখিল করেই হেসে উঠল। এই মুহূর্তটা আরবাজ হেসে ক্যাপচার করলো ফোনে। মেহবিন মিশুর হাত ধরিয়ে দাঁড়ালো আর সবার উদ্দেশ্যে বলল, আজ মিশু যা করেছে তার জন্য আমি দুঃখিত। তবে সে যদি সুস্থ মানুষ হতো তাহলে হয়তো কোনো কথা থাকতো না। আসলে মিশু একটু অসুস্থ, তাই বলে আমরা তাকে পাগল উপাধি দিতে পারি না। কারণ সে পাগল নয়, সে একটু অবুঝ, লাইক 5 বছরের বাচ্চা। এখানে যা হয়েছে সেটার দোষ আমি একা মিশুর উপর দিব না। মেহবিন হেসে মেয়েটার দিকে এগিয়ে গেল আর ঠাটিয়ে একটা চড় মেরে বলল, বললাম না মিশু পাগল নয়, তাই ওকে পাগল বলবেন না। এই জন্য এই থাপ্পড়টা দিলাম, আর কি। যাই হোক, থাপ্পড় মারার জন্য দুঃখিত। মেয়েটাকে থাপ্পড় মারতে দেখে সকলেই অবাক হয়ে গেল। তারপর মেহবিনের দুঃখিত বলার জন্য মেয়েটি খালি হাত দিয়ে টলতে লাগলো। তখন মেহবিন মুচকি হেসে বলল, আর যখন ওখানে আপনি ওকে বারবার পাগল বলছিলেন, ওকে প্রলোভিত করছিলেন রাখতে, তখন মিশুর ফোনের ভিডিও কলে আমিই ছিলাম। তাই ওখানে কি হয়েছে তা নিশ্চয়ই আপনার থেকে জানতে হবে না? আর মিস শিলা আহমেদ। হুট করেই মেহবিনের মুখে শিলার নাম শুনে শিলা অবাক হয়ে গেল। ও বলল, হ্যাঁ। মিশুর ধাক্কা লেগে আপনার গায়ে জোশ পড়ে গেছিল, তাই না? শিলা অবাক হয়ে মাথা নাড়ালো। তখন মেহবিন বলল, সে কিন্তু তার ভুল বুঝতে পেরে আপনার ড্রেস ঠিকই পরিষ্কার করতে গিয়েছিল। হ্যাঁ, হয়তো টিস্যু বা কাপড় নেয়নি, কিন্তু কি বলুন তো, এটা ওর মাথায় আসেনি। যাই হোক, সে কিন্তু তার ভুল শুধরানোর চেষ্টা করেছিল, কিন্তু ভুলে আপনার পাথর পড়ে যায়। যাই হোক, মিশু ওনাকে সরি বলো। মিশু সরি বলল। মেহবিন এবার বলল, এখন তুমি ওনাকে পাগল বলার জন্য সরি বলুন। শিলা মেহবিনের দিকে তাকালো, কিছু বলতে চাইলো, কিন্তু মেহবিনের চোখে কি ছিল ওর জানায়নি। ও ভয় পেল। ও সরি বলল। এবার ওই মেয়েটার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, মিশু ওনাকে ধাক্কা মেরেছিল, তাই না? এখন তুমি তাকে সরি বলো। মিশু বাধ্য মেয়ের মতোই সরি বলল। ওর সরি বলা হলে মেহবিন মেয়েটাকে সব কিছুর জন্য সরি বলতে বলে। মেয়েটা ওর থাপ্পড় খাওয়ার এমনিতেই ভয়েই আছে। ও বলে দেখে মেয়েটা তাড়াতাড়ি ওকে সরি বলিয়ে দিল। সবাই সব কিছু দেখে অবাক হলো। মেহবিন শেখ শাহের দিকে এগিয়ে গিয়ে বলল, অন্যের কথা শুনে নিজেদের লোকদের বিচার করা নির্বোধের কাজ। ও আরও কিছু বলবে তার আগে মেহবিনের ফোনে ফোন এলো। ও ফোন ধরেই বলল, আর একটু পর বের হচ্ছি, তোমরা তোমাদের কাজ শুরু করে দাও। আমাদের আরও 2 ঘন্টা মতো সময় লাগবে পৌঁছতে।
আর হ্যাঁ, আমার সাথে আরেকজন স্পেশাল গেস্ট আসছে, তুমি তার জন্য চকলেট কেকের ব্যবস্থা করো, আর আনলিমিটেড হাওয়াই মিঠাই সাথে আইসক্রিম। এইটুকু বলেই মেহবিন মিশুর দিকে তাকিয়ে বলল। ফুল, আর কিছু খাবে? মিশু হেসেই বলল। সব কিছু আমার জন্য। হ্যাঁ, তোমার জন্য। তাহলে ফুচকাও রাখতে বলো, অনেক দিন হলো খাই নাই। মেহবিন হেসে বলল আচ্ছা। তারপর ফোনে ওর ফুচকার কথা জানিয়ে রেখে দিল। সকলেই এখনো অবাক হয়ে মেহবিনের দিকে তাকিয়ে আছে। এই মেয়েটা ঠিক কি চাইছে কারোর মাথা দিয়েই আসছে না। মেহবিন শেখ শাহনওয়াজের দিকে এগিয়ে গিয়ে বলল। তোমায় যেতে হবে এখন। আর হ্যাঁ, আমি ফুলকেও নিয়ে যাচ্ছি, ও ওখানে থাকবেও না আর আপনাদের কাজে ব্যাঘাতও ঘটাবে না। এটুকুই কথা দিতে পারছি যে মিশু আমার সাথে ঠিকই থাকবে আর হাসি খুশিও থাকবে। আপনারা আপনাদের কাজ শুরু করুন। আজকে মিশু আমায় দায়, তাই আমি যা ইচ্ছা তাই করব। তাছাড়া মিশু যখন হাইপার হয়ে গেছিল তখন তো আপনি দায় নেননি, সেই আমাকেই আসতে হলো। সেখানে এখন আপনাদের বাড়ির মেয়ে কোথা থেকে আসছে? কথাটা শুনেই তিনি আর কিচ্ছু বললেন না। শেখ শাহনওয়াজ মেহবিনকে পারমিশন দিয়ে দিল। মেহবিন আগাতেই সাবিনা আহমেদ মেহবিনের সামনে এসে দাঁড়ালো। মেহবিন মুচকি হেসেই মিসেস আহমেদকে জড়িয়ে ধরে বলল। কেমন আছো মামুনি? অনেক দিন পর তোমায় দেখলাম। আসলে তোমাকে প্রথমেই দেখেছি, মিশুকে স্বাভাবিক করতে হতো, তাই তখন তোমার সাথে কথা বলতে পারিনি। সাবিনা আহমেদ কে জড়িয়ে ধরতে দেখে শেখ বাড়ির সকলেই অবাক হলো। মিসেস আহমেদও জড়িয়ে ধরে বলল। সান ভাইয়ের সাথে জিনিয়ার বিয়ের কথা নাকি? আচ্ছা, পরে কথা হবে, এখন আমায় যেতে হবে। মেহবিন ওনাকে কথা না বলতে দিয়ে মিশুর হাত ধরে বাইরে বের হলো আর একেবারে গাড়ির সামনে গিয়ে দাঁড় করালো। মিশু গাড়ির সামনে গিয়ে দেখতে পেল একটা ছেলেকে কোট প্যান্ট পরে উল্টো করে দাঁড়িয়ে আছে। ওদের অস্তিত্ব টের পেয়েই ছেলেটা পিছনে ঘুরলো। ছেলেটার চোখ দেখে মিশু বলল। এই, তুমি কে? তোমাকে তো আমি চিনি, চিনি আমি তোমায়। মিশুর কথায় ছেলেটা হাসলো। তা দেখে মিশু মেহবিনের কথা মতো পরিচিত মানুষদের চেনার জন্য ছেলেটার চোখের দিকে তাকালো। আর চোখের দিকে গভীরভাবে তাকাতেই থমকে গেল আর অস্পষ্ট স্বরে বলে উঠল। অনু? মিশুর মুখে অনু শুনে মেহবিন মিহিরের দিকে তাকায়। ও কিছু বলবে তার আগে মিহির মিশুকে বলল। এই কথা শুনেই মিশু তাড়াতাড়ি করেই বলল। না, তুমি অনুই। মিশু ভালো করেই কিছুক্ষণ মিহিরের দিকে তাকিয়ে বলল। না, কিন্তু তোমার চোখ দুটো তো অনুর মতো। কথাটা শুনেই মিশুর হাসি মুখটা মিয়ে গেল। ও অন্যদিকে তাকালো। মেহবিন এসেই মিশুর হাত ধরলো। তখন মিহির একটা চকলেট মিশুর দিকে এগিয়ে দিল আর বলল। চকলেট পেয়ে মিশুর মুখে হাসি ফুটে উঠল। চকলেটই মেয়েটা গলে যায়। ও চকলেট নিয়ে বলল। ধন্যবাদ। তখন মেহবিন বলল। ফুল, এবার যাওয়া যাক, গাড়িতে উঠে বসো এখন, আমাদের জন্য সবাই অপেক্ষা করছে। মিশু গাড়ির দিকে তাকিয়ে বলল। আমি কিন্তু সামনে বসবো। মেহবিন মুচকি হেসেই বলল। ঠিক আছে। তখন মিহির বলল। আচ্ছা ঠিক আছে ভাইয়া। মিহির উঠে বসলো, সাথে মিশু আর পিছনে মেহবিন উঠে বসলো। দরজার সামনে থেকে কয়েক জোড়া চোখ ওদের দেখলো। যদিও দূরে হওয়ার জন্য ছেলেটার চেহারা কেউ দেখতেই পারেনি, এটা দেখার জন্য শিলাও বাদ যায়নি। ঘন্টা দুয়েক পর মেহবিনরা মেহরাব চৌধুরীর বাড়িতে পৌঁছে গেল। গাড়ি থেকে নেমে মিশু মিহিরকে বলল। তোমার বাড়ি তো দেখি আমাদের বাড়ির থেকেও বড় আর সুন্দর করে সাজানোও হয়েছে। মিহির হেসেই বলল। খুব খুব। মেহবিন মুচকি হেসেই মিশুর হাত ধরলো আর বলল। ওয়েলকাম টু মামার বাড়ি মিশুমণি। মেহবিনের কথা বলার ধরন দেখে মিশু হাসলো। মেহবিন হেসেই ওকে নিয়ে ভিতরে ঢুকলো। অনুষ্ঠান শেষ, শুধু শাহরিয়ার পরিবার রয়েছে আর বাকি সবাই চলে গেছে। মেহবিন বুঝতে পারলো কিসের জন্য শেষ হয়ে গেছে। অবশ্য অনেকটা দেরিও হয়ে গেছে। মিশু মুখর গিয়ে দেখে ওর দিকে দৌড়ে গেল আর বলল। পুরনো বন্ধু, নতুন অতিথি, তুমিও এখানে আছো? মিশুকে দেখেই মুখর হাসলো। বাকি সবাই অবাক হয়ে মিশুকে দেখতে লাগলো। মুখরের পরিবারের সবাই ওকে চেনে, তাই অবাক হয়েছে। আর মেহবিনের সাথে দেখে আরও বেশি।
মুখর হেসেই বলল, হুম, আমিও আছি। দাওয়াত ছিল যেখানে। তুমি তো আমাকে ভুলেই গেছো। পুরনো বন্ধু নতুন অতিথি, আমাদের বাড়িতে তো যাও না এখন। কি বলো তুমি সুমনি? তোমার পুরনো বন্ধু নতুন অতিথি এখন অনেক ব্যস্ত হয়ে পড়েছে, তাই যেতে পারি না। কেমন আছো তুমি? অনেক ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তখন মেহবিন বলল। ফুল এদিকে এসো। মিশু মেহবিনের দিকে এগিয়ে গেল। মেহবিন ওর মামার কাছে দাঁড়িয়েছিল। মিশু কেমন করে যেন মেহরাব চৌধুরীর দিকে তাকিয়ে রইল। মেহরাব চৌধুরী মিশুর মাথায় হাত দিয়ে বলল। কেমন আছো মিশু? মিশু হেসেই বলল, ভালো আছি। আর তুমি আমায় চেনো? আচ্ছা, তুমি কে বলো তো? আমার আর আমাকে চেনো কিভাবে? তোমার কথা তোমার ফুল আমাকে বলছে, আর আমি তোমার ফুলের মামা, সেই হিসাবে তুমি আমার মামা ডাকতে পারো। মামা? হ্যাঁ ম্যাম। তুমি কত সুন্দর মামা, একদম আমার ফুলের মতো। মেহরাব চৌধুরী হাসলেন আর বললেন, তুমি অনেক সুন্দর, একদম ফুলের মতো। মিশু এবার হাসলো। তখন মেহবিন বলল, তোমরা সবাই খেয়েছো মামা? না, সবাই তোদের জন্য অপেক্ষা করছিল। আমি তো আলবির দাদিকে বললাম ওনারা যাতে খেয়ে নেয়, কিন্তু ওনারা বলল তুই আসলে তারপর খাবে। মেহবিন একবার আছিয়া খাতুনের দিকেই তাকালো। উনি এতক্ষণ ওর দিকেই তাকিয়েছিল। ও তাকাতেই তিনি অন্যদিকে ঘুরে গেলেন। তা দেখে মেহবিন হাসলো আর বলল, ওনারা আজ থাকবেন মামা? না, চলে যাবেন, তোর জন্য অপেক্ষা করছিল। মেহবিন মাহফুজ শারিয়ার দিকে এগিয়ে গেল আর বলল, সরি বাবা, আজ আপনাদের সাথে তেমন কথা হলো না। আসলে ওদিকে বেশ একটা ঝামেলা হয়েছিল, তাই যেতে হলো। সে অনেক কথা আপু, এখন বলার সময় নেই। তোমরা খেতে বসো, আমি একটু পর উপর থেকে আসছি। মিশুর কাছে গিয়ে বলল, তুমি কি ফ্রেশ হবে এখন ফুল? না, এখন হব না, একদম শোয়ার আগে হব। এখন হলে আমার সাজ নষ্ট হয়ে যাবে। মিশুর কথায় মেহবিন হাসলো আর বলল, ঠিক আছে, তুমি তাহলে সবার সাথে পরিচয় হয়ে নাও, ঠিক আছে? হুম হুম। মেহবিন উপরে চলে গেল। তখন আদর মিশুর সামনে হাত বাড়িয়ে দিয়ে বলল, আমি আদর, তুমি যার সাথে এসেছো তার ছেলে আমি। মিশু অবাক চোখে আদরের দিকে তাকিয়ে বলল, তুমি ফুলের ছেলে, তাও আবার এত বড়? তখন মিহির বলল, তোমার ছেলেও আছে? তোমাকে তো দেখে বুড়ো মনে হয় না। তোমার এত বড় ছেলে কোত্থেকে এলো? মিশুর কথায় সকলেই হেসেই ফেলল। শুধু আদর আর মিহির ট্যাপ ট্যাপ করেই মিশুর দিকে তাকিয়ে রইল। তখন মেহরাব চৌধুরী হেসেই বলল, মিশুমণি, এসব বাদ দাও, এখন চলো তোমার মামির সাথে আর বোনের সাথে পরিচয় হও। তখন মিশু বলল, আরে দাঁড়াও, আদরের সাথে আগে হাত মিলিয়েই। মিশু আদরের সাথে হাত মিলিয়ে জড়িয়ে জড়িয়ে নাড়াতে লাগলো আর বলল, এটা হচ্ছে মিশুর স্পেশাল হাত মেলানো। বলে এবার আদর জড়িয়ে জড়িয়ে হাত নাড়াতে লাগলো। তা দেখে মিশু আর আদর দুজনেই খিল খিল করেই হেসে উঠল। দুজনে হাত ছেড়ে দিতেই মেহরাব চৌধুরী মাইশা আর ওনার মিসেস ওর সাথে পরিচয় করিয়ে দিলেন। আর মুখরও সবার সাথে পরিচয় করিয়ে দিল নতুনভাবে। ততক্ষণেই মেহবিন নিচে আসলো। সকলেই ডাইনিং টেবিলে বসলো। মেহবিন মিশুকে ওর বাম পাশের চেয়ারে বসিয়ে দিল আর আদর ওর ডান দিকে বসলো। মেহবিন মিশুর জন্য খাবার বাড়তেই মিশু বলল, তুমি না আমার জন্য চকলেট কেক, হাওয়াই মিঠাই, আইসক্রিম আর ফুচকা রাখতে বলেছ। আমি সেগুলো খাবো, এগুলো খাবো না। হ্যাঁ খাবে তো, আগে এখন খাবার খাও, তারপর রাতে শোয়ার আগে আমরা সব খাবো। সত্যি তো? একদম সত্যি। মেহবিন মুচকি হেসেই মিশুকে খাইয়ে দিতে লাগলো, কারণ ও নিজের হাতে খাবার খেতেই পারে না। আদরকে মিহির খাইয়ে দিচ্ছে। তা দেখে মিশু মিহিরের দিকে তাকিয়ে বলল, তুমিও আমার বাবার মতো তোমার ছেলেকে খাইয়ে দিচ্ছ। তুমি জানো আমার বাবাও আমাকে সবসময় খাইয়ে দেয়। মিশুর কথা শুনে মিহির হাসলো, কিচ্ছু বলল না। অতপর সবার খাওয়া শেষ হলে মেহবিন আদরকে বলল মিশুকে পুরো বাড়ি ঘুরিয়ে দেখাতে। সাথে মিহিরকেও পাঠালো। ওরা চলে গেলে মেহবিন আছিয়া খাতুনের কাছে গেল আর বলল, যে মানুষটাকে নিজের নাতবউ হিসেবে মেনে নিতে পারেননি, তার জন্য এতক্ষণ অপেক্ষা করলেন? আছিয়া খাতুন বললেন, দিতাছ? না তো, সত্যি কথা বলছি।
বেয়াদব একটা। শুধু আপনার কাছে। মেহবিনের কথায় আছিয়া খাতুন মেহবিনের দিকে তাকালেন। মেহবিন মুচকি হেসে তাকিয়ে আছে। আছিয়া খাতুন চোখ নামিয়ে বললেন, তা আজকাল থাকো কোথায়? এ বাড়িতে এসে জানলাম তুমি নাকি কোনো সরকারি হাসপাতালে ডাক্তারি করো। এতদিন খোঁজ না দিয়ে হঠাৎ আমার খোঁজ করছেন কেন? তুমি বাড়ির বউ, খোঁজ নেওয়া লাগবো না? বাড়ির বউ তো তখন হব যখন আমি আপনার নাতির বউ হয়ে ওই বাড়িতে যেতে পারবো। আছিয়া খাতুন আর কিচ্ছু বললেন না। একটা দীর্ঘশ্বাস ফেললেন। তা দেখে মেহবিন একটা দীর্ঘশ্বাস ফেলেই বলল, তা কেমন আছেন আপনি? ভালো। শুধু ভালো নাকি অনেক ভালো? এই তুমি কি আমার সাথে মশকরা করতেছো? দাদি শাশুড়ি, আপনি আমার করতেই পারি। তোমারে আমি ভালো মনে করেছিলাম, কিন্তু দিনকে দিন তুমি বেয়াদব হইতেছো। খালি আপনার জন্য। তুমি আমারে ভেঙ্গাইতেছো। তখন আছিয়া খাতুন জোরে বললেন, ওই মুখর তোর বইয়ের সামলা, নাইলে কিন্তু তোর বইয়ের খবর আছে, কইয়া দিলাম আমারে তোর বউ ভেঙ্গায়। হুট করেই আছিয়া খাতুনের এমন কথায় সবাই অবাক হয়ে তার দিকেই তাকায়। এতক্ষণ মেহবিন আর আছিয়া খাতুন সবার দূরে সোফায় বসে কথা বলছিল। ওদেরকে কেউ ডিস্টার্বই করেনি। মেহবিন আছিয়া খাতুনের কথায় জোরেই হেসে উঠল। তা দেখি সবাই আরেক দফা অবাক। মেহবিনের হাসি দেখে আছিয়া খাতুন রেগেই বলল, ওই মেহু, হাসতেছিস কেন? তুই খালি একবার বাড়ি আয়, তোর হাসি। তখন মেহবিন হেসে বলল, আমিও দেখমু। আছিয়া খাতুন মিছে রাগ দেখিয়ে ওখান থেকে চলে গেলেন। আর ছেলের কাছে গিয়ে বললেন এখনই সে চলে যেতে যাচ্ছে। তা দেখে সবাই মুখ টিপেই হাসলো। তখন মুখর আর নাফিয়া মেহবিনের কাছে এলো। নাফিয়া বলল, মেহবিন হেসেই বলল, তেমন কিছু না, তোমার দাদিজানিকে একটু জ্বালাচ্ছিলাম। মুখর বলল, বেশ হয়েছে। বুড়ি কি খালি আমাদের জ্বালাবে? আমরা একটু চালাই। এটা কি রকম কথা পাঞ্জাবিওয়ালা? নাফিয়া ওদের রেখে চলে গেল। এখন বাড়ি যাবে সবাই, তাই ওদেরকে একটুকু জন্য হলেও একা ছেড়েই দিল। নাফিয়া যেতেই মুখর বলল, তার দাদি শাশুড়িকে কি বলে জ্বালানো হচ্ছিল শুনি? মেহবিন মুচকি হেসে বলল, সেটা আমার আর তার ব্যাপার, আপনাকে কেন বলবো? বলবে না কেন? আমার ইচ্ছে তাই। তুমি এমন কেন? হ্যাঁ, কেমন? একটা জালিম। মুখর বুঝতে পারলো এখানে বলেই লাভ নেই, তাই ও প্রসঙ্গ বদলেই বলল, বিহঙ্গিনী, তোমায় আজকে অনেক সুন্দর লাগছে। মাশাল্লাহ। ভালো, আপনাকেও অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ। আজ আমি মামা শ্বশুর বাবা থেকে যাই আমার বউয়ের কাছে। আপনার দাদিজান যদি পারমিশন দেয় তাহলে আমার কোনো আপত্তি নেই। তার মানে তুমি গ্রিন কার্ড দিচ্ছ? আজ আমি ফুলের সাথে থাকবো। এটা কেমন কথা? আপত্তিও করছো না, আবার বুঝিয়েও দিচ্ছ যে থাকা যাবে না। মেহবিন মুচকি হাসলো আর বলল, বুদ্ধিমানদের ইশারাই যথেষ্ট। মুখর বেচারা একটু ইনোসেন্ট ফেস করে বলল, আমি বুদ্ধিমান না, আমি অত শত বুঝছি না। আমার বউ থাকতে বলেছে মানে সেটাই। অন্য কথা দ্বারা কি বুঝিয়েছে আমি বুঝিনি। তার মানে আপনি বোকা? মেহবিনের কথা শুনে মুখর ওর দিকে হাঁ করে তাকিয়ে রইল। তারপর হেসেই বলল, আমি যদি বোকা হই তাহলে তুমি আমার বউ বকি। বকি শুনেই মেহবিন হাসি থামিয়ে তা দিল। তা দেখেই মুখর আরো জোরে হেসে উঠল। মেহবিন বলল, বকি এলো কোথা থেকে? আজ আপনার থেকেই প্রথম শুনলাম। আর এটার মানেই বা কি? বোকার ফিমেল বকি রাখলাম আমি। এবার কোথায় যাবে শুনি? সবসময় আমাকে কথা চালে ফাঁসাও। আজ আমি ফাঁসালাম। ফাঁসালেন কোথায়? শুনি উল্টো নিজে নিজের বোকামি প্রকাশ করলেন। অন্যকে ফাঁসাতে হলে বুদ্ধি দিয়ে ফাঁসাতে হয়, নিজের মন মতো অযৌক্তিক কিছু বললেই হলো নাকি? এবার কিন্তু আমি দাদির কাছে বিচার দেবো, বলে দিচ্ছি। দেন না, তাতে আমার কি? আপনার দাদিকে দেখে আমি ভয় পাই নাকি? মুখর কিচ্ছু বলল না। হুট করেই মুখর মেহবিনের দিকে তাকিয়ে হেসে উঠল। তা দেখেই মেহবিনও হাসলো। মুখর বলল, তোমার সঙ্গে ঝগড়া করেও আলাদা শান্তি আছে। সময়ের ব্যবধানে সবসময় একজন ব্যক্তি সম্পূর্ণ মানুষ হতে গিয়ে নিজের বাচ্চা মাকে হারিয়ে ফেলেছিলাম। তোমার আগমনের মাধ্যমে আবার পুনর্জীবিত করেছি, আর সেটা শুধুমাত্র তোমার কাছেই প্রকাশ পায়। আর তুমিও সেই মানুষটাকে খুব যত্ন করে সামলে নাও। সবকিছুর জন্য শুকরিয়া তোমাকে, আমার বাচ্চা মোর সঙ্গী, সব থেকে আমার উত্তম জীবন সঙ্গী, আমার বিহঙ্গিনী। মেহবিন কিচ্ছু বলল না, মুচকিই হাসলো।
সবাই তৈরি বাড়ি যাওয়ার জন্য। মুখরের পরিবার সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। তখন মিহিরও নিচে এসেছিল। আদরের রুমে মিশু আর আদরকে দেখে এসেছে। সবাইকে ফ্রেশ হতে বলে আদরের রুমে যায়। ওখানে গিয়ে দেখতে পাই দুজন বালিশ নিয়ে মারামারি করছে। মেহবিন হেসেই বলল, এখানে কিসের যুদ্ধ চলছে শুনি? মেহবিনের আওয়াজ পেয়ে দুজনেই থেমেই যায়। আদর বলল, ও আচ্ছা, ফুল চলো ফ্রেশ হয়ে নাও। মেহবিনের কথা শুনে মিশু মাথায় হাত দিয়েই বলল, আমার তো কোনো ড্রেসই আনিনি ফুল, এখন কি পরবো আমি? তখন মাইশা একটা জামার সেট এনে বলল। মিশু আর মাইশা সমবয়সী, বডিও সেম, তাই সমস্যা হবে না। মেহবিন বলল। মেহবিন মিশুকে নিয়ে চলেই গেল। ফ্রেশ হতে সাহায্য করলো। ও বেরিয়ে দেখলো আদর চকলেট কেক নিয়ে বসে আছে। মিশু যেতেই মেহবিন ওটা কেটে সার্ভ মিশুকে আর আদরকে দিল, নিজেও নিল। এরপর হাওয়াই মিঠাই আর আইসক্রিমও নিয়ে এলো। আর ফুচকা বলল কাল বাড়ি যাওয়ার জন্য সময় খাওয়াবে। মিশু কিছুই বলল না, সব খেয়ে দিয়ে মেহবিনের কোলেই শুয়েই পড়ল। মেহবিন মিশুর মাথায় হাত বুলিয়ে দিল। ও কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। মেহবিন ওকে ভালো করেই শুইয়ে দিল। ওর ঘুম আসছে না, তাই ও ছাদে গেল। ওখানে গিয়ে ওর বাবাকে দেখতে পেল দোলনায় বসে আছে। হয়তো তারও ঘুমে আসছে না। ও হেঁটে গিয়ে এগিয়ে গেল আর তার পাশে দাঁড়িয়ে বলল, এখনো ঘুমাওনি কেন মামা? পাশে তাকাতেই মেহবিনকে দেখেই বলল। তুইও তো ঘুমাসনি, আয় বস। মেহবিন মেহরাব চৌধুরীর পাশে বসলো। মেহবিন বলল, কি এত ভাবছো যা তোমায় ঘুমাতে দিচ্ছে না? মেহরাব চৌধুরী বললেন। আজ মেহের থাকলে তোর জীবনটা এমন হতো না। মেহবিন একটা দীর্ঘশ্বাস ফেলেই বলল, হয়তো বা। মিস করিস? কাকে? মাকে না বাবাকে, নাকি ভাই বোনকে, নাকি এত সুন্দর পরিবারকে? এইটুকু বলেই মেহবিন থামলো। মেহরাব চৌধুরী মেহবিনের দিকে তাকালেন। তখন মেহবিন আবার বলল, মা তো নেই দুনিয়াতে, তাই তাকে মিস করাই যেতে পারে, কিন্তু আর বাকি মানুষজন, তাদেরকে আমার মিস করা উচিত মামা। মেহরাব চৌধুরী এবার অসহায় চোখে মেহবিনের দিকে তাকালেন আর বললেন, মেহু, মাঝে মাঝে মায়ের প্রতি ভীষণ অভিমান হয় আমার। সে নিজে তো আমায় ছেড়ে গেলই, সেই সাথে সবাইকে আমার আড়াল করে দিয়ে গেল। আর তোর বাবা, তার প্রতি কখনো কি অভিমান হয় না? মেহবিন মুচকি হেসে আকাশের দিকে তাকিয়ে বলল, না, তার উপর অভিমান নেই আমার, আছে এক আকাশ অভিযোগ। সদ্য মাহারা মেয়েটাকে সে কি নিজের কাছে আগলে রাখতে পারতো না? অনেক রাত হয়েছে মামা, ঘুমিয়ে পড়ো এখন। মেহবিনের কথাই মেহরাব চৌধুরী মেহবিনের দিকে তাকিয়ে বললেন, আজ বোধহয় ঘুমটা হবে না আমার। আজ আয়রা কথা রাখো তো, যাও ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো। ঘরে গিয়ে দেখবে তোমার জন্য মামিও না ঘুমিয়ে আছে। হ্যাঁ, তা তো থাকবেই, তবুও উঠে এসে বলবে না চলো ঘুম আসছে না যখন, তাহলে চন্দ্রবিলাস করি? মেহরাব চৌধুরীর কথাই মেহবিন হাসলো। ও বুঝতে পারলো ওর মামা ওর মুড ঠিক করতে এগুলোও বলছে। মেহবিন মুচকি হেসে বলল, তাহলে মামিকে ডেকে নিয়ে আসি। তোর মামি যে নিরামিষ মহিলা, তোর মামি আবার চন্দ্রবিলাস করবে? পিছনে কারোর কথায় দুজনেই পিছনেই তাকায়। মেহরাব চৌধুরী নিজের স্ত্রীকে দেখে বললেন, এই মেহু, এটা সত্যি তোর মামি তো নাকি কোনো জিন? তাড়াতাড়ি আয়াতুল কুরসি পাঠ কর। মেহরাব চৌধুরী সত্যি সত্যি আয়াতুল কুরসি পাঠ করলেন আর বললেন, আরে তুমি তো দেখি আমার বউ, কোনো জিন না। আয়াতুল কুরসি পাঠ করছি যেহেতু গায়েব হওয়া নাই, তার মানে এইটাই সত্যি সত্যি তুমি। মেহরাব চৌধুরী তার মিসেসের কাছে গিয়ে বললেন, আরে রাগ করো কেন, এটা তো সত্যি। বেশি রাত করে ঘরের বাইরে বা ছাদে থাকতে নেই, রাতের অন্ধকারে জিনদের আনাগোনা শুরু হয়, তাই ছাদে এসেছো। একবার পরখ করে নিলাম, যদিও 3 কুল পরেই এসেছিলাম, তবুও সাবধানের মা নেই। হয়েছে, এখন ঘরে যাবে নাকি জিনদের সাথে চন্দ্রবিলাস করবে? বউ থাকতে আবার জিনদের লাগে নাকি? তাছাড়া বউয়ের সাথে সময় কাটানো ভালো কথা। মেহবিন এতক্ষণ তার মামা মামির কথোপকথন শুনে হাসছিল, এখন একটু কাশি দিয়ে বলল, এই যে লাভ বার্ডস, এখানে কিন্তু বাচ্চা পোলাপাইন আছে।
তখন মেহবিনের মামি বললেন। মেহবিন হেসেই বলল, তা ঠিক, যাই হোক তোমরা চন্দ্রবিলাস করো, আমি আসছি। আরে তুইও বস না, আমরা আড্ডা দিই। বিরিয়ানিতে এলাচি হয় লাভ নেই। তুই কি কালকেই চলে যাবে? হ্যাঁ, সকালের খাবারের পর। মিহিরের কথা শুনে মেহবিনের মিশুর কথা মনে পড়ল, তাই ও বলল, তোমরা কোন অনুকে চেনো? আই মিন অনুভব। দুজন একসাথেই বলল, অনুভবকে কই না তো, কেন? মেহবিন বলল, না তেমন কিছু না, এমনি। আচ্ছা তোমরা থাকো, আমি গেলাম। বলি মেহবিন নিচে এলো। নিজের রুমে ঢুকতেই দেখলো মিশু মাথার বালিশ মাথায় না দিয়ে তা জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। মেহবিন গিয়ে বালিশ ঠিক করে মিশুর মাথার নিচে দিয়ে বল দিল আর পাশেই শুয়ে পড়ল। তখন ও মিশুর থেকে শুনতে পেল, অনু, অনু, আমি তোমায় খুব ভালোবাসি। এইটুকু শুনেই মেহবিন মিশুর দিকে তাকালো। নিঃসন্দেহে মিশু তার অনুকে অনেক ভালোবাসে, নাইলে কেউ কোনো অন্য কারো চোখের মাঝে নিজের অনুকে খুঁজে, নাকি সবাইকে ভুলে গিয়ে শুধু তার অনুকেই মনে রাখে। ও আর না ভেবেই শুয়েই পড়ল। তার কিছুক্ষণ পরেই মিশু মেহবিনকে কোল বালিশ বানিয়ে জড়িয়ে ধরল। মেহবিন চেয়েও কিচ্ছু করতে পারল না। একটা সময় পার হতে সেও ঘুমিয়ে পড়ল। এই ফুলের মামাতো ভাই, তুমি এখানে কি করো? মিহির সকালবেলা ছাদের ফুল গাছগুলোতে পানি দিচ্ছিল। ঘুম থেকে উঠে মেহবিনকে না পেয়ে সোজা ছাদেই চলে আসে। কাল আদর ওকে দেখিয়ে গিয়েছিল, তাই অসুবিধা হয়নি। মিহির মিশুর দিকে তাকিয়ে দেখলো বিছানা থেকে নেমে সোজা এখানে এসেছে। ও বুঝতে পারলো চোখ দুটো ফোলা, চুলগুলো এলোমেলো, ওনাটা ঠিকঠাক আছে, তবুও এভাবে আসাটা উচিত হয়নি। মিহির অন্যদিকে তাকিয়ে বলল, কেন, একা আসলে কি তুমি খেয়ে ফেলবে নাকি? তাছাড়া আমি তো ফুলকে খুঁজতে এসেছি, আমি একা একা ফ্রেশ হতে পারি নাকি? মাইশার জামা নষ্ট হয়ে যাবে না? মিহির মিশুর কথার মানে বুঝতে পারলো, কিন্তু মিশু যে ওর কথার মানে বুঝেনি এটাও বুঝতে পারলো। তাই ও বলল, আচ্ছা, তবে একটা কথা, তুমি আমার থেকে বড় হও, আপনি বলছো কেন? আমার কেমন যেন লাগে, তুমি করে বলতে পারো না? তুমি করেই বলবে, তুমি করে বলো এখন। ঠিক আছে, তবে আরেকটা কথা আছে, আরেকটা কথা শোনোই না। সবাইকে দেখলাম, কিন্তু আদরের মা মানে তোমার বউকে তো দেখলাম না। এই কথা শুনি মিশু একটু নরম স্বরে বলল, ও আচ্ছা। তখনই মেহবিন এলো। দৌড়ে বোঝা যাচ্ছে মিশুকে না পেয়ে একটু চিন্তায় হয়ে পড়েছিল। মিশুকে পেতেই ও স্বস্তির নিঃশ্বাস ফেল। তারপর মিশুর হাত ধরেই নিচেই নেমে গেল, ফ্রেশ করিয়ে দিল। তারপর নিচে গেল, সবাই ব্রেকফাস্ট করবে। মিশু বসতেই দেখতে পেল সব তার ফেভারিট খাবার। সে খুশি হয়ে গেল। তখন আদর বলল, এই যে তোমাকে আমি কি বলে ডাকবো? আদরের কথায় মিশু আদরের দিকে তাকিয়ে বলল, আমার নাম মিশুমণি, তুমি আমায় মিশুমণি বলেই ডাকবে। তখন মেহেরাব চৌধুরী বললেন, আদৌ তুমি মিশুকে মনি বললে ডেকো। সবাই খাওয়া দাওয়া শেষ করলো। খাওয়ার শেষে মেহবিন মিশুকে একটা ওষুধ দিল। মিশু প্রথমে ওষুধ দেখে অবাক হলেও মেহবিনের দিকে তাকিয়ে খেয়েই নিল। সবাই মিলে একটু গল্প করবে, তারপর মেহবিনরা রওনা দেবে। সবাই বসলো সোফায়, কিন্তু মিশুর নজর বারবার মিহিরের চোখের দিকেই যাচ্ছে। ও চেয়েও ফেরাতে পারছে না। কাল রাতে মেহবিন একটা গোল জামা, পায়জামা, ওড়না আর হিজাব অর্ডার করেছিল মিশুর জন্য। সেগুলো আসতেই মেহবিন বলল রেডি হতে। নতুন জামা পেয়ে মিশুর খুশি আর দেখে কে। 11টার দিকে ওরা রওনা হলো। মেহেরাব চৌধুরী মিহিরকে পাঠাতে চাইলেও মেহবিন বলল দরকার নেই, ও নিজেই গাড়ি চালিয়ে যাবে আর মিশুকে ঘুরাবে। বিকেল 4টায় যেন মেহেরাব চৌধুরী একজন ড্রাইভার পাঠিয়ে দেয় গাড়ি আনানোর জন্য। প্রথমে সম্মতি না দিতে চাইলেও পরে দেয়। আদর মিশুকে এক বক্স চকলেট গিফট করে। মিহির একটা বড় মাঝারি সাইজের টেডি বিয়ার দেয়, যা কিনা মিশুর বুক পর্যন্ত। টেডি বিয়ার আর চকলেট পেয়ে মিশু খুশিতে লাফিয়েই ওঠে। টেডি বিয়ারটা ওর খুব পছন্দ হয়েছে। মাইশা একটা হিজাব আরও কিছু জামা গিফট করে, আর মেহরাব চৌধুরীও
তার মিসেস একটা স্বর্ণের চেন গিফট করে। স্বর্ণের চেন গিফট পেয়ে মিশু প্রথমেই নিতেই চায় না, পরে মেহবিন আর মেহরাব চৌধুরীর কথাই নেয়। মেহবিন নিজেই হেসেই চেন পরিয়ে দেয়, এরপর বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে। একটু ঘোরাঘুরি করে ফুচকা খায় ওরা। এরপর দুপুর 2:30টার দিকে চেয়ারম্যান বাড়িতেই পৌঁছায়। গাড়ি থেকে নামার আগেই মেহবিন বলল, ফুল, তোমায় কি বলেছি তো মনে থাকবে? মনে থাকবে। এখন তুমি চকলেট আর শপিং ব্যাগগুলো নিয়ে এসো, আমি টেডিটাকে নিয়ে যাচ্ছি। মেহবিন সব নিয়েই বের হলো। ও বাড়িতে ঢুকে দেখলো এখনো আহমেদ পরিবারে যায়নি, তবে আজকে চেয়ারম্যান বাড়িরও সবাই বাড়িতেই। মিশুর হাতে টেডি দেখে সকলেই অবাক হলো। মেহবিন শেখ শাহনওয়াজের দিকে এগিয়ে গিয়ে বলল, এই যে আপনার মেয়েকে সেই সালামতে আপনার কাছে দিয়ে গেলাম, আর এগুলো ওর উপহার। আমায় বাড়ি যেতে হবে, আসছি। বলেই মেহবিন ওগুলো টেবিলে রাখলো। তখন শেখ শাহনওয়াজ বললেন, এত দূর থেকে জার্নি করে এসেছেন, কিছু খেয়ে রেস্ট নিয়ে তারপর যান। মেহবিন বুঝতে পারলো তিনি ওকে নিচু দেখানোর একটা চেষ্টায় আছে। মেহবিন মুচকি হেসে বলল, সেদিন যেহেতু মামুনিকে জড়িয়ে ধরেছিলাম, তখনই আপনাদের মনে প্রশ্ন তৈরি হয়েছিল। আমার মনে হয় না সেই প্রশ্ন আপনারা আমি আসার অপেক্ষায় আর করেননি। নিশ্চয়ই আমার ব্যাপারে জেনে গেছেন, তাই পুরনো কাসন্দি ঘাটে কি লাভ? মেহবিনের মুচকি হেসে কথার জবাবে সবাই এক প্রকার অবাক হলো। তখন শিলা বলল, তা শুনলাম ডাক্তার হয়েছিস, এতদিন ছিলিস কোথায়? তাছাড়া তোর বেশভূষায় বুঝলাম বেশ উন্নতি হয়েছে তোর। তোমাদের দেখা পেয়ে বুঝতে পারলাম সত্যি দুনিয়াটা গোল। তখন কুদ্দুস বাড়ি ঢুকেই বলল, বাইরে নতুন গাড়ি কার? আরবাজ ভাইজান আইসে গাড়ি নিয়ে ঢুকতে পারতেছে না। তখন মেহবিন বলল, চেয়ারম্যান সাহেব, আমায় যেতে হবে, আর গাড়িটাও আমারই। এখন বাড়ি যাবো বলে ভালো মতো পার্ক করা হয়নি। তখন মেহবিন সাবিনা আহমেদ দিকে তাকিয়ে বলল, মামুনি, যদি তোমরা থাকো তাহলে বিকেলে আমি যেখানে থেকেই সেখানে যেও, যে কাউকে বললেই দেখিয়ে দেবে। মেহবিন বেরিয়ে এলো। গাড়ির সামনে আসতেই দেখলো আরবাজ দাঁড়িয়ে আছে। আরবাজ মেহবিনকে দেখেই বলল, কাল কেমন কাটলো? মেহবিন মুচকি হেসেই বলল, আপনিও না হয় আমার সাথে গিয়ে দেখতেন কেমন কেটেছে। আমি যেতে পারলে তো যেতামই। চাইলে যেতে পারতেন, শুধু যাওয়ার মন থাকলেই হতো। তো মামা বাড়িতে গিয়ে মামার সাথে সময় কাটিয়েছেন নিশ্চয়ই? তা তো কাটিয়েছি। আমার মামা মন্ত্রী হলেও নিজের পরিবারের ওপর দায়িত্ববোধ ভুলেন না। মেহবিনের কথায় আরবাজ আর সেই বিষয়ে কিচ্ছু বলল না। বলল, গাড়িটা কি আপনার? না, মামার। একবারের জন্য এনেছেন? না, বিকেলে মামার ড্রাইভার আসবে। ও আচ্ছা। বলেই মেহবিন গাড়িতে উঠে বসলো আর বাড়ি চলে গেল। আরবাজ ভিতরে যেতেই মিশু দৌড়ে এসে ওকে সব দেখাতে লাগলো। আরবাজ এসেছে শুনে ও আর ওপরে যায়নি। মিশু এটাও বলল, ওকে মেহবিন যে বাড়িতে নিয়ে গিয়েছিল সে বাড়ি ওদের বাড়ির থেকেও বড়। সবাই সব শুনেই অবাক হলো। তারপর মিশু কাউকে কিচ্ছু বলতে না দিয়ে উপরেই চলে গেল। একে বলে কিছু না বলেও মুখের উপর জবাব দেওয়া। পাকা রাস্তায় গাড়ি থামিয়ে মেহবিন নেমে দাঁড়াতেই একজন লোক এসে বলল, আপনার এত দেরি হলো কেন ম্যাম? আজ দুপুর 2টায় আপনার কাজ ছিল একটা হাসপাতালে। লোকটার কথায় মেহবিন তার দিকে তাকিয়ে বলল, ডক্টর মেহবিন তার কাজকে কখনো ভুলে না। সামান্য একটা কারণে আপনি আমার বাড়ি পর্যন্ত চলে এসেছেন দেখে অবাক হলাম আমি। কাইন্ডলি এখানে না এসে আপনার ইমেল বক্স চেক করতেন, তাহলে এমনিতেই সব পেয়ে যেতেন। এখানে আসার দরকার পড়তো না। তার মানে আপনি আগে থেকে সব জোগাড় করে রাখছিলেন? এখন যান এখান থেকে, কাল হাসপাতালে দেখা হবে। বলেই লোকটা চলে গেল। মেহবিন বুঝতে পারল না তার এখানে আসার কারণ। এত দেখি মেহবিনের থেকেও ডেসপারেট কাজের বিষয়ে। মেহবিন এগোতে দেখলো ওর গাড়ি দেখে সবাই তাকিয়ে আছে। মেহবিন করে চলে এলো। বাড়ি এসে ফ্রেশ হয়ে নিল। আসার সময় কাচ্চি নিয়ে এসেছিল রাস্তা থেকে, এখন সেটাই খাবে। অবশ্য মিশুকেও অফার করেছিল, কিন্তু সে খাবে না বলে জানিয়েছে। মেহবিন খাবার খেতে বসতেই মুখরের ফোন এলো। ও ফোন ধরেই সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? আমিও ভালো। একটা কথা, কালকে কিন্তু ফুলকে ফুল দেওয়া হয়নি। মেহবিন
মুচকি হেসেই বলল, এটা আপনার দোষ, আমার কি? এমনভাবে বলছো যেন আমি ফুল দেওয়ার স্কোপ পেয়েছি। দিলে কে না করতো শুনি? আমার দাদি শাশুড়িও কাল কিচ্ছু বলতো না। পরের বার কালকেটা সহ আর অনেক বেশি করে ফুল নিয়ে যাবো, ঠিক আছে? ঠিক আছে। তা কি করছো? কাচ্চি খাচ্ছি, তাও আবার আপনার পছন্দের আলুওয়ালা। কি? তুমি কি আমাকে লোভ দেখাচ্ছ? আমার খেয়ে দে কাজ নেই। তাহলে এত ঘটা করে কেন বলছো আমার আলুওয়ালা কাচ্চি? ওটা এমনিই বললাম। আমি কিন্তু শুধু তোমাকে নিয়ে আলুওয়ালা কাচ্চি খাই, কিন্তু তুমি আমাকে রেখেই খাচ্ছ। মুড হলো তাই। এটা ঠিক না। আমার তো মনে হচ্ছে এটাই ঠিক। যাই হোক, বাতিল। এই সময় ফোন দিয়েছেন কেন? তুমি বাড়ি পৌঁছে গেছো নাকি এই জন্য? পৌঁছে গেছি, এখন খেতে বসেছে। ও আচ্ছা, তাহলে খাও। আপনি খেয়েছেন? সেই দুপুরবেলা। আচ্ছা তাহলে রাখছি। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ। বলেই ফোনটা রেখে দিল। মেহবিন খাবার শেষ করলো। তারপর বাইরে বের হতেই দেখলো তাজিল দাঁড়িয়ে আছে। তাজিলকে দেখে মেহবিন হেসে বলল, এই যে নেত্রী, এদিকে। তাজিল এগিয়ে গেল, কিন্তু কিচ্ছু বলল না। তা দেখে মেহবিন বলল, কেমন আছো? তাজিল হাত ভাঁজ করে অন্যদিকে ঘুরে গেল। এমন দেখে মেহবিন বুঝতে পারল না আসলে কি হয়েছে। তাই ও বলল, আমার সাথে কথা বলবে না? তাজিল ওর দিকে ঘুরেই বলল, ডাক্তার, তুমি কিছু ভুলে গেছো? মেহবিন কথাটা শুনেই ভাবতে লাগলো কি ভুলে গিয়েছে। মনে পড়তেই ও মাথায় হাত দিল আর বলল, সরি নেত্রী, দেরি হওয়ার জন্য। হরো, তুমি কথা নাই তোমার সাথে। আহা নেত্রী, আমি ভুলে যাইনি, মনে ছিল তো। আজ তোমার বাড়িতে দুপুরে আমার দাওয়াত ছিল। এখন তো 3টা বাজে, তাই যাইনি। তোমারে সকালে বাড়ির আসার কথা আসছিল, আর তুমি এখন আইলা? আর আয়সা তুমি আমাকে বাড়ি না যাইয়া বাড়িতে খাইতে বসছিলা। মেহবিন বুঝতে পারলো ও যে খেয়েছে এটা তাজিল দেখেছে বলেই এত অভিমান করেছে। তাই বলল, আমি কি জানতাম না কি দুপুরে দাওয়াত 3টা পর্যন্ত থাকে? আমাকে গ্রামে সন্ধ্যা তুরিও থাকে। আচ্ছা সরি, তুমি খেয়েছো দুপুরে? তাজিল কিছুক্ষণ চুপ থেকেই বলল, খাইছি রাতে, কিন্তু আমাকে বাড়ি খাইবা যদি নতুন রান্ধা না দুপুরে রান্ধা খাইবা, এইটা তোমার শাস্তি। আচ্ছা ঠিক আছে, এখন আর রাগ নেই তো তোমার ডাক্তারের প্রতি? না, আমি জানি তো আমার ডাক্তারের এই রকম কাম না থাকলেও আমার ডাক্তার দেরি করতো না। তা শুনলাম তুমি নাকি গাড়ি নিয়ে আইসো। তুমি উঠবে তাহলে চলো ঘুরে আসি। জামু, পাশের গ্রামে মেলা লাগছে, তোমার ফুচকা খাওয়ানোর লাইগা 40 টাকা রাখছি আবার কাছ থেকে। হেনে জামু, এখন চলো। 40 টাকা তোমার কাছে রেখে দাও, পরে তুমি কিছু খেয়ে নিও। আজ আমার নেত্রীকে আমি মেলা ঘোরাবো। না, আমি রাখছি আব্বার থেকে, তাই আমি খাওয়ামো। থাক না, আমি কিন্তু মেলায় যাবো না ডাক্তার। মেহবিনের আর কি, তার নেত্রীর কথা তাকে মানতেই হবে। মেহবিন মুচকি হেসেই বলল, ঠিক আছে, আমি রেডি হয়ে আসি, তুমিও রেডি হয়ে আসো। আর হ্যাঁ, কুলসুম আর নৌশিকেও নিয়ে এসো। ওগো খাওয়ানোর টাকা কিন্তু আমি দিব না কইলাম। আচ্ছা, আমি দেব তোমার 40 টাকার ভাগ, আমি ছাড়া আর কেউ নেবে না, খুশি? মেলা খুশি। বলেই তাজিল তার বাড়ির দিকে দৌড় দিল। আজ তাজিল ওকে দাওয়াত করেছিল দুপুরে, তাড়াতাড়ি আসতে চেয়েও পারেনি মেহবিন। বাড়ি ফিরতে ফিরতে 3টা বেজে যায়, তাই ও যায়নি। আর রাস্তা থেকেই বুঝতে পেরেছিল ও ঠিক সময়ে পৌঁছাতে পারবেই না, তাই এখন রান্না করবে না বলেই কাচ্চি নিয়ে এসেছিল। কিন্তু ও এখানে এসে বুঝতে পারলো এটা কমিউনিটি সেন্টার নয়, এটা গ্রাম। এটা 2 ঘন্টা কেন, সারা দিন লেট করলেও কিচ্ছু হবে না। মেহবিন রেডি হয়ে নিল। রেডি হয়ে বছর হতেই দেখলো নওশি, তাজিল আর কুলসুম দাঁড়িয়ে। নওশি সহ তাজিল আর কুলসুম খুব ইচ্ছে ছিল গাড়িতে ওঠার, তাই একবার শুনেই রাজি হয়ে গেছে। ওরা গাড়ির সামনে আসতেই দেখলো 2-3 জন বাচ্চা ছেলে গাড়ির ছাদের উপর উঠেছে। তা দেখি সবার আগে তাজিল দৌড়ে গিয়ে বলল, ওই রানা গাড়ির ওপরে উঠছস কেন? তাড়াতাড়ি নাম, আমার ডাক্তারের গাড়ি যদি কিছু হয়েছে তো করে কেউ বাঁচাতে পারবো না। তাজিল পাশে থেকে একটা ইটের টুকরো উঠিয়ে বলল, এটা পিক্কা তোর মুখে মারুম আগে, তারপরে লাঠি দিয়া বাবলা গাছের সাথে বাইন্দা পিটামো।
ততক্ষণেই সবাই গাড়ির কাছে এলো। মেহবিনকে দেখে বাচ্চাগুলো নেমেই গেল। মেহবিন তাজিলের সব কথাই শুনেছে। এই মেয়েটাও না, তার ডাক্তারের কোনো কিছুই মানে তার কাছে মহামূল্যবান, কেউ কিছু করতেই পারবে না। মেহবিন মুচকি হেসেই বলল, হয়েছে নেত্রী, তোমার আর কিছু করতে হবে না, ওরা নেমে গেছে। গাড়ির ওপরে কি করছিলে? গাড়িতে উঠবে তোমরা? কথাটা শুনেই তিনজনের মুখে হাসি ফুটে উঠল আর তাড়াতাড়ি করেই বলল, হ। কিন্তু তাজিল ওদের উঠতে দেবেই না, ওরা আগে বেয়াদবি করেছে তাই। মেহবিন তাজিলকে বুঝিয়ে উঠালো ওদের। মেহবিন সবাইকে নিয়ে মেলায় গেল। মেহবিন তাজিলের টাকায় ফুচকা খেলো, বাকি সবার টাকাও নিজে দিল। সবাইকে হালকা কিছু জিনিস কিনে দিল। ওরা পুরো মেলা ঘুরলো, নাগরদোলা, তারপর নৌকা, সব জায়গায় উঠল। তখন ফোন এলো ড্রাইভার এসে পড়েইছে। ওনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বললো মেহবিন। ওরা বাড়ি চলে এলো। আজ তাজিলকে অনেক খুশি দেখাচ্ছিল। গাড়ি থেকে নেমে গাড়ির চাবিটা ড্রাইভারের হাতে দিলে উনি গাড়ি নিয়ে চলে গেল। তাজিল মেহবিনের দিকে তাকিয়ে বলল, আজকে আমি মেলা খুশি ডাক্তার। তোমাকে খুশি করতে পেরে আমি ধন্য নেত্রী। রাইতে কিন্তু আমার বাড়ি খাইতে হইব, ভুইল না কিন্তু। আচ্ছা। কথা বলতে বলতেই ও বাড়ির সামনে এসে দেখলো আহমেদ পরিবার এখানে। না, পুরো আহমেদ পরিবার বলা যায় না। সাবিনা আহমেদ, শিলা, শানের মা আর ওর বোন এসেছে। ওদের দেখেই তাজিল বলল, এগুলা কারা ডাক্তার? আইস, আমার পরিস্থিতি, তুমি এখন বাড়ি যাও। আইসা। তাজিল চলে যেতেই নিল। তখন মেহবিন আবার ডাক দিল, নেত্রী। তাজিল পিছনে ঘুরেই বলল, কি এগুলো কে নেবে? তাজিল দেখলো মেহবিনের হাতে ওর ভাই বোনের জন্য কিনা খেলনা, যা মেহবিন কিনে দিয়েছে। তাজিল হেসে এগিয়ে এসে বলল, ভুইলা গেছিলাম। নিয়ে যাও। তাজিল ওগুলো নিয়ে চলেই গেল। মেহবিন মুচকি হেসে সাবিনা আহমেদকে বলল, কখন এসেছো মামুনি? ও আচ্ছা, ভেতরে এসো। মেহবিন গিয়ে বারান্দায় তালা খুলল, সবাইকে নিয়ে ঘরে বসতে দিল। সাবিনা আহমেদ মেহবিনের গালে হাত দিয়ে বলল। মেহবিন মুচকি হেসে বলল, আমাকে কি খারাপ দেখছো? তখন শিলা বলল, কোথায় গিয়েছিলে? মেলায় গিয়েছিলাম। তা মামুনি, তোমরা কয়েকদিন থাকছো নাকি এখানে? তখন শিলা বলল, বাড়ি থেকে বেরিয়ে তো হলে উঠেছিলি শুনছিলাম, 4 বছর খানিক পর কোথায় লাপাত্তা হয়েছিলি? বাহ, আমার এত খোঁজ তুমি নিয়েছো বলে অবাক হলাম। যাই হোক, আমি তোমাকে কিছুই বলতে চাইছি না। এখন বলো, বিয়ে করছো? কাঁটা গায়ে নুনের ছিটা দিচ্ছিস নাকি? না, শুধু জিজ্ঞেস করছি। হ্যাঁ, করেছি। তা জামাই কি আনলে না এখানে? আমার জামাই কি যেন তেন লোক নাকি? সে মস্ত বড় বিজনেসম্যান, সময় নেই তার, বেশিরভাগ সময় সে ব্যস্ত থাকে। তা তোমার সময় দেয় তো? কথাটা শুনেই শিলা একটু থমকে গেল। দেবে না কেন? যাক, খুশি হলাম। সবাই আরও কিছু কথাবার্তা বলল। মেহবিন ওদের জন্য কফি বানিয়ে আনলো, সবাই খেলো। মেহবিন সবার আলাদা হয়ে সাবিনা আহমেদকে কিছু বলল। এখন সবাই বাড়ি যাবে। যাওয়ার আগে শান সুযোগ বুঝে মেহবিনকে একা পেয়ে বলল, কেন, বিয়ে করার জন্য বুঝি? মেহবিনের কথায় শান অবাক হলো। তখন মেহবিন বলল, অবাক হওয়ার কিছুই নেই শান ভাইয়া, তুমি যে আগে থেকে আমাকে পছন্দ করতে এটা আমি বুঝতে পারতাম। এখন যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে। জিনিয়াকে দেখার আগে যদি আমি তোকে পেয়ে যেতাম তাহলে তুই কিছু করতে পারতাম। তবুও কিছুই করতে পারতে না তুমি। যে মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল সেই মেয়েটাকে তোমার বউ হিসেবে কেউ আপন করতে পারতো না। তাছাড়াও সেটা সম্ভব নয়। সব থেকে বড় কথা, আমি ম্যারিড। জিনিয়া খুব ভালো মেয়ে, তোমাকে সুখী করতে পারবে। মেহবিনের কথায় শান অবাক হয়ে ওর দিকেই তাকায় আর বলি, সত্যি বলছি আমি ম্যারিড। আর তুমি তো জানো আমি কীরকম। এরকম কথা নিশ্চয়ই আমি মিথ্যে বলবো না। তাছাড়া আর কেউ না জানলেও মামুনি জানে আমার বিয়ে হয়েছে। শান আর কিচ্ছু বলল না, ওখান থেকে নিজের মায়ের কাছেই গেল। অতপর তারা সকলেই চলে গেল। রাত হলেই তাজিল আর ওর দাদি এলো মেহবিনকে নিতে। তা দেখে মেহবিন হাসলো। এখন একেবারেই নিতেই এসেছে। মেহবিন কতগুলো চকলেট আর চিপস বিস্কুট নিয়ে ওদের বাড়িতেই গেল। তাজিলের বাবা ওকে বসতে বলল।
তাজিল আর ওর দাদি মেহবিনকে খাবার খাওয়ার জন্য নিচে পাটি বিছিয়ে দিল। হাঁসের মাংস আর চিতই পিঠা মেহবিনের সামনে রাখলো। তখন মেহবিন বলল, তাজিল, তোমার মা কোথায়? হেঁটে এনে আইব না, ঘরে রইছে। তোমরা সবাই খেয়েছো? মেহবিন এই কথা শুনে তাজিলের দিকে তাকালো। মেহবিনের চোখের ভাষা তাজিল বুঝতে পারলো। ও চুপটি করে মেহবিনের পাশেই বসলো। ওর প্লেট থেকে নিয়ে তরকারি নিল। তারপর মেহবিনের খাওয়া শুরু করার আগে পিঠে নিয়ে খাওয়া শুরু করলো আর বলল, এখন তুমি শুরু করো। মেহবিন হেসে খাবার খাওয়া শুরু করলো। মেহবিন নিজের প্লেট থেকে মাংস তুলে তাজিলের প্লেটে উঠিয়ে দিল। তা দেখে তাজিল বলল, আমার পেট ভরা, কিছু দিও না আমারে। 2 পিস মাংস খেলে কিছুই হবে না নেত্রী। মেলা থাইতে কত কিছু খাইছি, মনে নাই তোমার? আরে খাও তো। তখন তাজিলের 2 ভাই বোন ওখানেই এলো। তাজিল ওদের দিকে এক টুকরো করে মাংস দিল দুজনকে। তা দেখে মেহবিন হাসলো। এটাই বোধ হয় বড় বোন। ভাই বোন যেমনই হোক না কেন, তাদের প্রতি আলাদা একটা দায়িত্ববোধ কাজ করে সব বড় ভাই বোনদের। 2 দিন পর দুপুরে ব্রেকিং নিউজ। মহুয়াপুর 250 শয্যার সরকারি হাসপাতালে ডক্টর সুলেখার মৃত্যু তদন্তে। অতঃপর তার মৃত্যু 6 মাস পর পুলিশ একটা সুরাহা করতে পেরেছে। জানা যাচ্ছে যে তার খুনের পেছনেই রয়েছে নিশাচর এবং খুনটা ডক্টর বাবুলের দ্বারাই করিয়েছিলেন তিনি। ডক্টর সুলেখা নেশাচরকে দেখতে পেয়েছিলেন এবং অবৈধ কার্যকলাপের একটা সাক্ষী হয়েছিলেন দেখেই নিশাচর তাকে হত্যা করেন। কাল মারা যাওয়ার আগে ডক্টর বাবুল এই কথা স্বীকার করে গিয়েছেন। হুট করেই জেল থেকে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং ওনার অবস্থার অবগতির জন্য ওনাকে মহুয়াপুর 250 শয্যা সরকারি হাসপাতালে নেওয়া হয়। ডক্টর মেহবিন মুস্কান এর আন্ডারে ওনার সকল ট্রিটমেন্ট উনিই করেছিলেন। মারা যাওয়ার আগেই ডক্টর মেহবিন মুস্কানও ওসি মুখর শাহরিয়ারির সামনে ডক্টর বাবুল জবানবন্দি দেন। জবানবন্দির কিছুক্ষণ পরেই তার মৃত্যু ঘটে। খবরটা দেখেই নিশাচর চেয়ারটা উঠিয়ে টিভি স্ক্রিনে ছুঁড়ে মারল আর চিৎকার করেই বলল, এই ডাক্তার আর পুলিশ এরা আসার পর থেকে আমার একটা একটা করে সব বের হচ্ছে। যতবার ভাবি এদের ছেড়ে দেব, ততবারই এরা নতুন নতুন কারণ দেয় ওদের শেষ করার জন্য। আচ্ছা, এই দুজন কি একসাথে আমাকে এক্সপ্লোজ করার রাস্তায় নেমেছে নাকি আলাদা আলাদা? যেভাবেই হোক এদেরকে আর ছাড়া যাবে না। আমার পেছনে লাগার জন্য এদের মূল্য চুকাতেই হবে। এভাবে কয়েকদিন পর পর অসুস্থ হলে চলবে? নিজের যত্ন নিতে হবে তো রাইফ। তুমি যদি একটু আমার কথা শোনো, সব সময় শুধু নিজের মন মর্জি মতো চলো। সাইদের কথায় রাইফার তেমন ভাবান্তর হলো না। সে এক দৃষ্টিতেই তাকিয়ে আছে মেহবিনের দিকে। মেহবিনও তার দিকেই তাকিয়ে আছে। বিকেলবেলা বাড়ি ফিরতেই ওর ফোন এলো। সেই দিনের মতো আজকেও রাইফা অজ্ঞান হয়ে পড়ে আছে। মেহবিন শুনেই তাড়াতাড়ি করেই চলে আসে। বাড়ি এসেই দেখে ওর জ্ঞান ফিরেছে এবং ড্রয়িং রুমের সোফায় শোয়া। বাড়িতে শেখ শাহেনশাহ ছাড়া পুরুষেরা কেউ বাড়িতেই নেই, তাই বোধহয় মহিলারা এখানে এনে শুইয়েছে। মেহবিন চেক আপ করে দেখলো একই অবস্থা, সেই দিনের মতো। ও কিছু বলবে তার আগেই তখনই শেখ সাইদ, নূপুর, আরবাজ আর শেখ শাহনওয়াজ আসেই বাড়িতে। রাইফাকে ওখানেই দেখে তাড়াতাড়ি করে ওখানে যায়। মেহবিন ওকে জায়গা ছেড়ে দেয়, কিন্তু সাইদ যা বলল তা শুনে কেউ যেন মেহবিনের বিশ্বাসই হচ্ছে না। মেহবিন দীর্ঘ শ্বাস ফেলে বলল, আমার মনে হয় এবার হাসপাতালে গিয়ে ওনার পুরো বডি টেস্ট করা উচিত। উনি তেমনভাবে কিছু বলছেও না, আবার এভাবে কয়েকদিন পর পর অসুস্থ হয়ে যাওয়াটাও স্বাভাবিক নয়। তখন সাইদ বলল, আমি কালকে তোমাকে আমাদের হাসপাতালে নিয়ে যাব, কোনো কথা না। তখন রাইফা বলল, এত ব্যস্ত হবেন না, আমি ঠিক আছি, কিছু হয়নি আমার। দুপুরে খাবারটা খাইনি তাই এমন হয়েছে, আর কিছু না। তুমি শিওর না তো খাওয়ার জন্যই? হ্যাঁ, আমি শিওর গ্যাসের সমস্যার জন্য না খেয়ে এরকম হয়েছে। আচ্ছা তাহলে ঠিক আছে, মা ওর জন্য খাবার আনো, খেয়ে ওষুধ খাক, আমি ফ্রেশ হয়ে আসছি। বলেই সাইদ উপরেই চলে গেল। তখন আরিফা জামান নূপুরকে দেখে ওর দিকেই এগিয়ে গেল। সেদিনের পর আজই প্রথম এই বাড়িতে এলো নূপুর, যিনি আর অনুষ্ঠানে আসেনি। সবাই ওদিকে এগিয়ে গেল।
সাইদ যেতেই মেহবিন রাইফার পাশে বসলো আর বলল, যে মেয়েটা অল্পতেই কেঁদে ভাসাতো সেই মেয়েটা এত কিছুর পরেও কথা দ্বারা সব সামলে নিচ্ছে, কি অদ্ভুত। রাইফা মেহবিনের দিকেই তাকালো। মুহূর্তেই রাইফার চোখগুলো ছলছল করে উঠল। মেহবিন রাইফার চোখের ভাষা বুঝতে পারল। ওই চোখে কতটা অসহায়ত্ব বোধ তা দেখিয়ে যাচ্ছে, ও উপলব্ধি করতে পারছে। মেহবিন একটা দীর্ঘ শ্বাস ফেলল। তখন রাইফা বলল, হয়তো এগুলো তার এক সময়ের ভুলের মাসুল।